নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধর্মড় করে বিছানায় উঠে বসলেন। আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকলেন, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়াল। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌখস লোক। হোটেলের প্রতিটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশ্চন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আগে তেতলার সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। হরিশ্চন্দ্র বললেন, দোতলার 2 নম্বর? রাজকুমার বাবু। 15 মিনিট পরে আবার টোকা দিও। বাজারে কে গেছে? আগে জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ, আমার চা নিয়ে এসো। হরিশ্চন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটার চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলিতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে। সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতন সাত পোশাক পরা দরওয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ এবং অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলিতি 2 রকম খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছে খেতে পারে। হোটেলে থাকার মাসুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময় পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। আধ ঘন্টা পরে হরিশ্চন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরুলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45, চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশ্চন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশ্চন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমারবাবুর খবর আর নিয়েছিলেন? গুণধর বলল, আগে এবারও সাড়া পাওয়া গেল না। হরিশ্চন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। চলো দেখি। ফাল্গুন মাস হলো 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে জি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশ্চন্দ্র পশ্চাৎবর্তী গুণধরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিরে রাজকুমারবাবু ঘরে ছিলেন তো? গুণধর বলল, আগে ছিলেন। রাত্রি 15টার সময় আমি নিজের হাতে থেকে ডিনার পৌঁছে দিয়েছি। রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? আপনি ফিরলেন 11টার সময়। তারপর আমি সদর বন্ধ করেছি। দোতলার এক সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে, সব দরজা ভেজানো। হরিশ্চন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশ্চন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও সাড়া এলো না। হরিশ্চন্দ্র আরো গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবু সাড়া নেই। হরিশ্চন্দ্র তখন দোরের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দোরে ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে দোর খুলবে না। হরিশ্চন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টি মুন্ডু উঁকি মারল। 1 নম্বর থেকে যিনি উঁকি মারলেন তিনি একটি বর্ষীয়সী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। বললেন, ম্যানেজারবাবু, আমার জ্বর হয়েছে, শিগগির একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন। বললেন, আমি ডাক্তার। তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরের অধিবাসী সচিত সান্যাল আরক্তচক্ষু বিস্ফারিত করে একবার ডাক্তারের পানে তাকালেন। তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভিতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এখনই আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় শীতকারের মতো শোনাল।
তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিত সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন, নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন, তারপর বললেন, কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। সচিতোষ বললেন, জ্বর কত? 99। গায়ে যে ভীষণ ব্যথা। ও কিছু নয়, দোরসার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়। আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনার ফি কত? ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশ্চন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছে। শিগগির আসুন, খুন হয়েছে। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলার জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমে বন্ধুত্বে পরিণত হল। সরকার মশাই পুলিশ হলে অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা, আপনি আজ না হয় এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ কথা নয়। অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকাল 7:45টার সময় ব্যোমকেশ চা জলখাবার খেয়ে বেরুবার উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-একটা কথা বললেন। তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে। বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন তখন থানা থেকে 2জন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। রাখালবাবু বলেন, এই যে ডাক্তার এসে গেছেন দেখছি, আপনি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজ করেছেন, চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন, তার পিছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলায় 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। ঘরের ভিতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে, পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। তোরের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন, আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকব। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি 3জন লাশের দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের দিকে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি, আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ বেরোতে দিচ্ছে না।
এর মানে কি? মহিলা কণ্ঠের উষ্ণ স্বর শুনে তিনজনই পিছু ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশ্চন্দ্র পরিচয় করিয়ে দিলেন, ইনি 1 নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভনা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকেই আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না। তবে আপনি নিশ্চিত থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, তারপর একবার 2 নম্বর ঘরের দিকে উঁকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর দুজনে উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় এবং একজন দোতলায় যত অতিথি আছে সকলের নাম ঠিকানা নিয়ে লিখে রাখো। কাল রাত্রে কে কোথায় ছিল খবর নাও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাবার দরকার নেই, ওদের আমি জেরা করব। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওই রকম কোনো সরু ধারালো অস্ত্র পাঁজরার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই ক্ষতচিহ্ন নেই, প্রথম মারই মর্মস্থানে পৌঁছেছে। মৃত্যুর সময় অটোপসি না করে নিশ্চয়ভাবে বলা শক্ত, সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো কতদিনের পুরনো? 10-12 বছরের কম নয়। বয়স কত হবে? মুখ দেখে তো বোঝা যায় না। 40-এর আশেপাশে। আচ্ছা, এখন আমি চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই কাটবো, কাল রিপোর্ট পাবেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন। এ ঘরের চাবিটা আমাকে দিন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী শুক্রবার রাত 8টায়।